হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে। তো ঋতুপর্ণ ঘোষের কোনো স্পেসিফিক একটা সিনেমা নিয়ে কথা বলবো না, তার কেরিয়ারটার ওভারভিউ করব, তার ডাইরেকশন স্টাইল, তিনি কি কি থিমস এক্সপ্লোর করতেন, এগুলো নিয়ে আলোচনা করব। তো যারা ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখেছেন ওভার ওভার দ্য ইয়ার্স, আশা করছি সবাই দেখেছেন। তো দুটো জিনিস আমার কাছে ঋতুপর্ণ ঘোষের খুব বড় রকমভাবে স্ট্যান্ড আউট করে। একটা হচ্ছে তার যে সৃষ্টি করা চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর মধ্যে সেন্সিটিভিটি, এবং তিনি যে থিমগুলো এক্সপ্লোর করতেন সেগুলো সেই সময় দাঁড়িয়ে কতটা অ্যাহেড অফ ইটস টাইম ছিল। তার কেরিয়ার স্টার্ট হচ্ছে অবভিয়াসলি হিরের আংটি থেকে, যেটা একটা অন্য জোনের সিনেমা। তিনি যে জাতীয় সিনেমা বানিয়ে ফেমাস হবেন তার থেকে আলাদা সিনেমাটা একটা ছোটদের একটা ফ্যান্টাসি টাইপের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মানে ইয়ের অবলম্বনে, লেখার অবলম্বনে। তো সেকেন্ড যে সিনেমাটা আসছে 19শে এপ্রিল, এটা কিন্তু বলা যায় ইট ইজ দ্য ডেফিনিট ফেমিনিস্ট ফিল্ম ইন ইন্ডিয়া। প্রথম তো ডেফিনেটলি মানে দীপা মেহতা বা মীরা নায়ার, এরা আমাদের যে ফেমিনিজমের যে ভার্সনটা তুলে এনেছেন আর্ট ফিল্মের মাধ্যমে, তা আগে কিন্তু আমরা 19শে এপ্রিলে দেখেছি। এবার এখনকার আমরা যে ফেমিনিজমটা দেখি, যে ফেমিনিজমের যে ভার্সনটা উঠে আসে, যেটাকে অনেকে টক্সিক ফেমিনিজমও বলে, সেটা কি করা হয়? ফেমিনিজম দেখানো হচ্ছে কি তুমি পেট্রিয়ার্কিকে ব্যাশ করে, মানে ছেলেদেরকে খারাপ বলে বা পুরুষতন্ত্রের সাথে বা পুরুষের সাথে অ্যাসোসিয়েটেড সবকিছুকে খারাপ দেখিয়ে তুমি মানে ফেমিনিজমকে গ্লোরিফাই করছো। সেটাতে আমি ভালো বা খারাপ যাচ্ছি না, আই এম নট আ জাজমেন্টাল পারসন। বাট 19শে এপ্রিলে ফেমিনিজম কিভাবে দেখানো হচ্ছে? 19শে এপ্রিলে দেখানো হচ্ছে ডিকনস্ট্রাক্ট করে। দুটো চরিত্র, অপর্ণা সেনের চরিত্র যেটা মা, এবং দেবশ্রী রায়ের চরিত্র যেটা মেয়ে, দুজনের সম্পর্কটাকে দেখানো হচ্ছে ইন আ ডিকনস্ট্রাকটিভ ওয়ে। এবং অপর্ণা সেনের চরিত্রটা আপনারা যদি দেখেন, টিপিক্যাল যে ভারতীয় সিনেমায় যে মার রোল হয়, যে একটা মমতাময়ী, স্নেহময়ী, মানে অসহায়, এই ইমেজটা থেকে কিন্তু ভেঙে দিচ্ছে। এবং দেবশ্রী রায়ের ক্ষেত্রেও তাই, সেও কিন্তু তার যে টিপিক্যাল যে আমরা চরিত্রগুলো উঠে আসতে দেখি, অ্যাটলিস্ট সেই সময় দেখতাম, তারপরে চেঞ্জ হয়েছে, সেটা থেকে কিন্তু অনেকটা আলাদা। তো এই ডিকনস্ট্রাকটিভ এলিমেন্টটা কিন্তু ঋতুপর্ণ ঘোষের সব সিনেমায় থাকে। সেলফ রিফ্লেকশন, তার যে কাজগুলো হচ্ছে সেটার ইন্ট্রোস্পেকশন, এখানে কিন্তু বাইরের থিমকে এক্সপ্লোর করার থেকে, যেটা আমি বললাম প্রথমেই, যে তার চরিত্রগুলোর যে সেন্সিটিভিটি, সেটাকে এক্সপ্লোর করা হচ্ছে। আপনারা ভাবুন তার পরের সিনেমা দহন, সেটাকে কি নিয়ে বানানো হচ্ছে? রেপ ভিকটিমকে নিয়ে, যেটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা অবলম্বনে ছিল। যে ঋতুপর্ণা সেনগুপ্তের যে চরিত্রটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সত্যি ঘটনা অবলম্বনে। আপনারা ভাবুন লেট 90s রেপ কালচারটা বা রেপকে আমাদের সমাজ কিভাবে দেখতো। আপনারা যদি সিনেমা মারতে দাম তার ডকু সিরিজটা দেখেন, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে প্রডিউসাররা রেপ সিন সিনেমাতে রাখতো যাতে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে। যারা সিনেমা মারতে দাম তা দেখেছেন বুঝতে পারবেন। তো সেই সময় দাঁড়িয়ে যেখানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এরকম, এবং এই যে কালচারটা এবং প্রচন্ড টক্সিক একটা কালচার, এবং সেটাকে কোথাও গিয়ে আমাদের মেইন স্ট্রিম যে সিনেমা সেটাকে গ্লোরিফাই করছে, সেইখানে দাঁড়িয়ে তিনি দহনের মতো একটা সিনেমা বানাচ্ছেন, এবং সেটাও কতটা সেন্সিটিভ ভাবে। এখানে কিন্তু মানে কোথাও গিয়ে চরিত্রগুলোর প্রতি আপনারা কিন্তু ফিল করতে পারবেন, প্রচন্ডভাবে রিয়েলিস্টিক, প্রচন্ড অ্যাহেড অফ দ্য টাইম, এবং চরিত্রগুলো কিন্তু সেন্সিটিভ। এবং তারপরে অবশ্যই তিনি বানাচ্ছেন, বাড়িওয়ালি বানাচ্ছেন। আবারও বাড়িওয়ালি ঋতুপর্ণ ঘোষের শ্রেষ্ঠ কাজগুলোর একটা অবশ্যই নয়, 19শে এপ্রিল বা শুভ মহরত এই লেভেলের সিনেমা নয়, উৎসব এই লেভেলের সিনেমা নয়। কিন্তু এখানেও দেখুন, এখানে আমরা সমাজের একটা প্রান্তিক শ্রেণীর মানুষের কথা তুলে আনছি, যে একজন একা, মানে একজন মধ্যবয়স্ক মহিলা, তিনি বাড়িতে একা আছে। সমাজের মানে আমরা যদি সাইকেলটা দেখি, তিনি একটা প্রান্তিক স্তরের মানুষ, ইকোনমিক্যালি নয়, ইমোশনালি আই এম স্পিকিং, তিনি প্রান্তিক স্তরের মানুষ। এবং সেখানে তার লোনলিনেসটাকে দেখানোর জন্য কিন্তু তিনি যে মানে সেক্সুয়ালি ডিপ্রাইভ, তিনি যে লোনলি, তিনি যে মানে তারও যে একটা পাওয়ার আকাঙ্ক্ষা আছে, সেটাও কিন্তু 10খানা সেক্স সিন দেখিয়ে দেখাতে হয়নি, কিছু ড্রিম সিকোয়েন্স দিয়ে সেটা কনভে করা গেছে। এবং ড্রিম সিকোয়েন্সগুলো বাড়িওয়ালির কিন্তু দুর্দান্ত। আমরা বড় ডাইরেক্টর যারা ঋতুপর্ণ ঘোষ বা বুদ্ধদেব দাশগুপ্ত বা তারও আগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, আমরা তাদের ডাইরেকশনের কথা যখন বলি, আমরা স্টোরি টেলিংটাকে বেশি হাইলাইট করি, তাদের স্টোরি, তাদের থিম, তাদের বিষয়বস্তুগুলো কি, আমরা কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টসটাকে কখনো হাইলাইট করি না। বাড়িওয়ালি ড্রিম সিকোয়েন্সগুলো ইজ আ মাস্টার ক্লাস ইন টেকনিক্যাল স্টোরি টেলিং। আমরা যে টেকনিক্যাল ক্রাফটসম্যানশিপ, যেটাকে আমরা স্টোরি টেলিং এর মতো অতটা গুরুত্ব দেই না,
বাড়িওয়ালি কিন্তু এক্স্যাক্টলি সেটা। বাড়িওয়ালি ইজ আ মাস্টার ক্লাস, বিশেষ করে ড্রিম সিকোয়েন্স গুলো, ইট ইজ আ মাস্টার ক্লাস ইন স্টোরি টেলিং। এবং ঋতুপর্ণ ঘোষের আরো একটা খুব ভালো জিনিস ছিল, তার যে মানে যে সিনেমাগুলো ছিল, তিনি তো সোকল্ড আর্ট ফিল্মের ডাইরেক্টর ছিলেন, তার সিনেমাগুলোর মধ্যে একটা ইউনিক আর্টিস্টিক সেন্সিবিলিটি কাজ করতো, কিন্তু তার সিনেমা কিন্তু কখনো প্রিটেনশিয়াস হতো না। there is a big difference between a pretentious art and an actual art form. ঋতুপর্ণ ঘোষের সিনেমার মধ্যে আমি যেটা প্রথমেই বললাম যে তার একটা খুব ইন্ট্রোস্পেক্টিভ কোয়ালিটি ছিল, ইন্ট্রোস্পেক্টিভ কোয়ালিটির সাথে তার একটা সেলফ অ্যাওয়ারনেসও ছিল। তিনি কিন্তু এই যে প্রিটেনশন এবং অ্যাকচুয়াল আর্ট ফর্ম, এটার পার্থক্যটা বুঝলেন, এবং আর্টের মধ্যে প্রিটেনশন বা ম্যানিপুলেশন এটাকে কিন্তু তিনি ক্রিটিসাইজ করেছিলেন। আপনি বাড়িওয়ালিতে চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টারটা দেখুন, যেটাতে সব্যসাচী ভয়েস দিয়েছিলেন, সেই ক্যারেক্টারটা কি? সেই ক্যারেক্টারটা একজন সোকল্ড আর্ট ফিল্মের ডাইরেক্টর, যিনি কিরণ খেরকে ম্যানিপুলেট করছেন। আবারও ইট ইজ আ ক্রিটিসিজম অন আর্ট অ্যান্ড দ্য প্রিটেনশন অফ আর্ট। খেলাতেও আমরা দেখতে পাচ্ছি একজন যে প্রচন্ড ডিসইলিউশনড একজন ফিল্ম ডাইরেক্টর, সে কি করছে? সে একটা বাচ্চাকে কিডন্যাপ করছে কারণ তাকে সিনেমা বানাতে হবে। ইট ইজ আ ক্রিটিসিজম অন অন আর্ট অ্যান্ড দ্য ম্যানিপুলেশন দ্যাট সাম আর্টিস্টস গো। এটা আমরা সব থেকে ভালো দেখতে পেয়েছিলাম মৃণাল সেনের আকালের সন্ধানেতে, যেখানে একটা ফিল্ম ক্রিউ 43-এর যে মন্বন্তর হয়েছিল সেখানকার একটা সিনেমা বানাতে যাচ্ছে, এবং অ্যাকচুয়ালি কতটা ইনসেন্সিটিভ এরা সেই জিনিসটাকে তুলে ধরা হচ্ছে। মৃণাল সেনেরটা অনেক বেশি, আকালের সন্ধানেতে যে ক্রিটিসিজমটা ছিল সেটা অনেক বেশি শার্প ছিল। ঋতুপর্ণ ঘোষের কাজে এই যে দুটো জিনিস, একটা আর্ট আর একটা প্রিটেনশন অফ আর্ট, এই দুটোর মধ্যে পার্থক্যীকরণটা কিন্তু সাটেলি করা হয়েছে। তিনিও তীক্ষ্ণভাবেই করেছেন, হয়তো মৃণাল সেনের মতো ওই লেভেলে গিয়ে নয়, বাট তার কিন্তু ওই আর্ট এবং সামথিং দ্যাট ইজ প্রিটেন্ডিং টু বি আর্ট, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্যীকরণ তার কাজেও উঠে আসে। এবং সব থেকে বড় আয়রনি এই হচ্ছে যে আমাদের যারা বর্তমান বাংলার ডাইরেক্টররা আছেন তারা বলেন তারা ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, মৃণাল সেন, সত্যজিৎ রায় এদের থেকে ইন্সপায়ার্ড, বাট দে নেভার পিকড আপ দ্য আয়রনি। যে সব থেকে বড় আয়রনিটা, দে নেভার পিকড আপ হোয়াট ইজ প্রিটেন্ডিং টু বি আ হাই আর্ট অ্যান্ড অ্যাকচুয়াল হাই আর্ট। তো বাংলা সিনেমায় বুকোস্কির কবিতা বলা হচ্ছে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কিজের কোট ঢুকে যাচ্ছে, লোকে শূন্য দৃষ্টিতে বিহল হয়ে তাকিয়ে রিলকের কবিতা বলে যাচ্ছে। দিস ইজ প্রিটেনশন। ঋতুপর্ণ ঘোষ কিন্তু তার কাজের মধ্যে আপনি কোনোদিন প্রিটেনশন পাবেন না। দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন, আমি আবারও বলবো, প্রিটেন্ডিং টু বি হাই আর্ট অ্যান্ড দ্য হাই আর্ট ইটসেলফ। এরা, আমি জানি না ঋতুপর্ণ ঘোষ এদের বক্তব্য হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, সত্যজিৎ রায়, মৃণাল সেন এদের থেকে ইন্সপায়ার হয়েছে, বাট দে প্রবাবলি নেভার পিকড আপ দ্য আয়রনি। বাট যাই হোক, তো ঋতুপর্ণ ঘোষের কাজের মধ্যে তিনি আর্ট ফিল্মের ডাইরেক্টর অবশ্যই ছিলেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট অ্যাট ইট, কিন্তু তার কাজের মধ্যে কিন্তু আর্টিস্টিক সেন্সিবিলিটি, আর্টিস্টিক ইউনিকনেস, একটা তার যে ব্যক্তিগত তার জীবন দর্শন, তার ফিলোসফি, সেগুলোর ছাপ তো ছিল, কিন্তু সেগুলো কিন্তু কোনোদিন প্রিটেনশিয়াস ছিল না। এবার আরো একটা বিষয়, যে আমরা না ঋতুপর্ণ ঘোষকে খুব স্পেসিফিক একটা টাইপ অফ ফিল্ম মেকার হিসেবে মনে রেখেছি, যেটা খুব আনফর্চুনেট, কারণ তার ব্যক্তিগত জীবনে, বিশেষ করে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে অনেক কন্ট্রোভার্সিস ছিল, অনেক প্রশ্ন ছিল। তারপরে তার মীরের সাথে একটা কন্ট্রোভার্সিস হয়, এবং এই জন্য না আমরা খুব ভুলভাবে ঋতুপর্ণ ঘোষকে ওই এমন একজন যে জেন্ডার আইডেন্টিটি বা জেন্ডার রোল এইগুলো নিয়ে কথা বলতেন বা এইগুলো নিয়ে সিনেমা বানাতেন, এই ইমেজটা হয়ে আছে, যেটা খুব ভুল। তিনি তার কেরিয়ারের, আমরা যদি তাকে কেরিয়ারটাকে ভাগ করি, তার কেরিয়ারের একদম লাস্ট পার্টে এসে কয়েকটা সিনেমাতে তার এই থিমস গুলো উঠে আসছে, এই জেন্ডার রোলের। আপনি যদি ঋতুপর্ণ ঘোষের কেরিয়ারটাকে ভাগ করেন, তো তার মোটামুটি 3টে কেরিয়ার আছে, 3টে কেরিয়ারের 3টে পার্ট আছে। প্রথম পার্টটায় তিনি হিউম্যান ড্রামা তৈরি করছেন, যেটা বললাম যে খুব সেন্সিটিভ ওয়েতে সমাজ, চরিত্রের ডিকনস্ট্রাকশন দেখানো হচ্ছে, একটা সেলফ অ্যাওয়ারনেস দেখা যাচ্ছে, একটা ইন্ট্রোস্পেকশন, সেলফ রিফ্লেকশন দেখা যাচ্ছে, যেটা গুরুদত্ত কাগজকে ফুলে যে ক্লাসিক টেকনিকটা তৈরি করেছিলেন, যে সেলফ রিফ্লেক্সিভ সিনেমা, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তার সেকেন্ড হাফ, যদি কেরিয়ারের সেকেন্ড পার্টটা আমরা ধরি, সেখানে হচ্ছে তিনি একটু বড় স্কেলে, একটু এক্সট্রাভাগ্যান্সা করে তিনি বলিউডের স্টারদের সাথে কাজ করছেন, বড় বড় নামদের সাথে এক্সক্লুসিভলি, ওই শুভ মহরাত থেকে শুরু করে ওই
সব চরিত্র কাল্পনিক, দ্য লাস্ট ক্লিয়ার ওই পর্যন্ত, এবং তার কেরিয়ারের একদম লাস্ট পার্টটাতে, লাস্ট কয়েকটা সিনেমাতে বোথ অ্যাজ অ্যান অ্যাক্টর এবং অ্যাজ আ ডাইরেক্টর আমরা দেখতে পাচ্ছি হি ইজ এক্সপ্লোরিং জেন্ডার রোলস, যেটা সেই সময় দাঁড়িয়েও কিন্তু অনেক মানে সময়ের থেকে অনেক আগের সিনেমা ছিল, এবং এটা ঋতুপর্ণ ঘোষের কেরিয়ারের একটা থিম। তার সিনেমাগুলো কিন্তু বরাবর অ্যাহেড অফ ইটস টাইম থেকেছে। আমরা যেগুলোকে এখন প্রগ্রেসিভ সিনেমা বলি বা ওক সিনেমা বলি, সো কল্ড, এই টার্মগুলো তো এখন খুব মানে চলে, সেটা বোথ আয়রনিক্যালি অ্যান্ড নন আয়রনিক্যালি। তো ঋতুপর্ণ ঘোষ অ্যাকচুয়ালি মেড প্রগ্রেসিভ সিনেমা ওয়ে বিফোর ইট ওয়াজ কুল। ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো অ্যাকচুয়ালি প্রগ্রেসিভ সিনেমা, এবং সেটা কিন্তু কোনো জায়গায় প্রিটেনশন নিয়ে বা সেটা কোথাও কোনো জায়গায় জোরালো মেসেজ দিচ্ছি এই কি বলবো এই ডিসগাইজ নিয়ে আসেনি। আপনি দেখুন, আপনি শুভ মহড়াতে দেখুন, শুভ মহড়াতে ইজ আ ভেরি স্ট্রং ফেমিনিস্টিক ফিল্ম, কিন্তু সেটা কি এন্টারটেনমেন্ট ভ্যালুটা স্যাক্রিফাইস হয়েছে? একেবারেই হয়নি। শুভ মহড়াতের অ্যাডাপ্টেশনটা ছিল হচ্ছে আগাথা ক্রিস্টির দ্য মিরর ক্র্যাক ফ্রম সাইড টু সাইড থেকে। সেখানে যে রাঙা পিসিমার চরিত্রটা, যেটা রাখি গুলজার প্লে করেছিলেন, আই লাভ দ্যাট ক্যারেক্টার। মানে ওটা নিয়ে ফিল্ম মানে সিরিজ হওয়া উচিত ছিল, অ্যাকচুয়ালি জেনুইনলি হওয়া উচিত ছিল। রাখি গুলজারের যে মিস মার্পেল ইন্সপায়ার যে পিসিমার ক্যারেক্টারটা ছিল, মানে তরকারি কাটতে কাটতে রান্না করতে করতে কেস সলভ করে দিচ্ছেন, দে শুড হ্যাভ মেড আ ফিল্ম সিরিজ অন হার। সেটাও কিন্তু একটা ফেমিনিস্টিকই মুভি, কিন্তু সেখানে কিন্তু আমরা ওই যেটা বললাম যে সেলফ রিফ্লেকশন দেখতে পাচ্ছি। এটা কিন্তু সোসাইটিকে ব্লেম করা হচ্ছে না, পেট্রিয়ার্কিকে গালাগালি দেওয়া হচ্ছে না, ডিকনস্ট্রাক্ট করা হচ্ছে। আপনি অনেকভাবে এম্পাওয়ার করতে পারেন মানুষকে। তো তার এই সিনেমাগুলো কিন্তু প্রচন্ড রকমভাবেই অ্যাহেড অফ ইটস টাইম ছিল। তার লাস্টের দিকের যে দুটো তিনটে কাজ আমার মনে হয়নি তার যে লেভেলের কাজ হয়েছিল লাস্ট ক্লিয়ার পরবর্তী, এক আবহমান বাদ দিলে, যেটা শোনা যায় সত্যজিৎ রায় এবং মাধবী মুখোপাধ্যায়ের যে একটা অ্যালেজেড সম্পর্ক ছিল সেটাকে কেন্দ্র করে, সত্যি মিথ্যা জানি না, সেটা বাদ দিলে লাস্ট ক্লিয়ার পরবর্তী তার কাজগুলো, লাস্ট ক্লিয়ার ইটসেলফ যে খুব স্ট্রং সিনেমা ছিল তা নয়, কিন্তু তার পরবর্তী সিনেমাগুলো হয়তো সেই লেভেলের ছিল না, একটা শুভ মহরত একটা উৎসবের লেভেলের ছিল না। কিন্তু আপনি একটা জিনিস কিন্তু উঠে আসতে পারতো, ওই আর্নেস্টটা, ওই চরিত্রের ওই চরিত্রায়নটা, এবং ওই উইলিংনেস টু পুশ আ বাউন্ডারি, এবং সেই বাউন্ডারি পুশিংটাও কিন্তু মানে অ্যাগ্রেসিভ ভাবে নয়, খুব সেন্সিটিভ ভাবে। যে সময় ঋতুপর্ণ ঘোষের জেন্ডার রোল নিয়ে প্রশ্ন করছেন, মেয়েদের অবস্থান নিয়ে প্রশ্ন করছেন, সেই সময় কিন্তু সেগুলো নিয়ে কেউ কথা বলতো না। ঋতুপর্ণ ঘোষ কিন্তু বলেছিলেন তার সিনেমা অ্যাহেড অফ ইটস টাইম ছিল, এবং ঋতুপর্ণ ঘোষকে এই যে আমরা জেন্ডার সর্ট অফ রোলের জন্য মনে রেখেছি, সেটা সিনেমার দিক দিয়ে হোক বা তার ব্যক্তিগত জীবনে হোক, এটা ভীষণ ভুল একটা বিষয়। তার চরিত্র, তার যদি বডি অফ ওয়ার্কটা দেখেন, সেটা তার থেকে অনেক বড় ছিল। তো এই ছিল ঋতুপর্ণ ঘোষের কেরিয়ারের উপর একটা ছোট্ট ওভারভিউ। ভবিষ্যতে অবশ্যই ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে আলাদা করে আলোচনা করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।